যাব চ্যাপ্টারের ভিতরে। ফার্স্টেই যেটা যে মসফেটের অ্যাপ্লিকেশনগুলো কি। মসফেটের অ্যাপ্লিকেশন বলতে প্রথম যে অ্যাপ্লিকেশনটা বলা হয় সেটা হলো সুইচিং। তার মানে মসফেটকে আমরা সুইচ হিসেবে ইউজ করতে পারি। এটা মসফেট না, সব রকম ট্রানজিস্টরের ক্ষেত্রেই এটা সত্যি যে এটাকে সুইচ হিসেবে ইউজ করা যায় এবং অ্যাম্প্লিফিকেশনের কাজে ইউজ করা যায়। এখানে তোমরা যদি একটু খেয়াল করো যে আমাদের বেসিক তোমাদের বাসায় যে সুইচ আছে একটু যদি চিন্তা করে দেখো, সেই সুইচ কি থাকে? একটা টার্মিনাল থাকবে এরকম, একটা টার্মিনাল থাকবে এরকম, একটা থার্ড টার্মিনাল থাকে এরকম। আমরা নর্মালি যেটা করি, আমি বাসার একটা সুইচের কথা বলছি, যে লাইট বা ফ্যান যে আমরা অন অফ করি, এখানে কি আমরা এই টার্মিনালটাতে বাইরে থেকে ধরো অন বা অফ করার জন্য এরকম একটা, আমি হয়তো আঙুল দিয়ে পুশ করলাম, এটা কানেক্টেড হয়ে গেল, সো এটা তখন বলবো যে এটা অন আছে। আবার যদি এটাকে উল্টো দিকে পুশ করি তাহলে এটা ডিসকানেক্টেড হয়ে যাবে, সো এটা তখন অফ হয়ে যাবে। তো ট্রানজিস্টরের ক্ষেত্রেও সুইচিং হিসেবে যখন আমরা ইউজ করব ট্রানজিস্টরকে, মেইন কাজটা এরকমই হয়। অর্থাৎ এখানে দুটো টার্মিনাল থাকে ইন্টারনালি, সেই টার্মিনাল দুটো ইনিশিয়ালি ডিসকানেক্টেড থাকে। আমরা যেই কাজটা করি যে বাইরে থেকে থার্ড একটা টার্মিনাল দিয়ে এই দুটো টার্মিনালকে কানেক্টেড করে দিই অথবা ডিসকানেক্টেড করে দিই। নর্মালি আমাদের বাসার যেসব সুইচ আছে সেই সুইচগুলোকে আমরা যে বাইরে থেকে আঙুল দিয়ে যে পুশ করে অন বা অফ করলাম, এটা করছি আমরা মেকানিক্যাল ফোর্স ইউজ করে। আঙুল দিয়ে যে পুশ করলাম এটা এক ধরনের মেকানিক্যাল ফোর্স। আর যখন আমরা ট্রানজিস্টরের কথা চিন্তা করব, এই কাজটাই করা হবে এই থার্ড যে টার্মিনাল, এটা আমরা করব ইলেকট্রিক্যাল ফোর্স ইউজ করে। অর্থাৎ এখানে কোনো একটা ভোল্টেজ বা কারেন্ট কিছু একটা অ্যাপ্লাই করব, তার কারণে এই সুইচটা কানেক্টেড হবে বা ডিসকানেক্টেড হবে। সো একটা অপারেশন গেল সুইচিং। সেকেন্ড অপারেশনটা হলো অ্যাম্প্লিফিকেশন। আমরা সবসময়ই জানি যে আমাদের ট্রানজিস্টরে আমরা অ্যাম্প্লিফিকেশনের কাজে ইউজ করি। ধরো আমি তোমাদের এই যে ক্লাস নিচ্ছি, আমি যে কথা বলছি, এটা তোমাদের কাছে যে পৌঁছাচ্ছে, তোমাদের ধরো ইয়ারফোন হতে পারে অথবা ফোনের যেই স্পিকার হতে পারে বা নর্মাল কম্পিউটার বা ল্যাপটপের যে স্পিকার হতে পারে, সেখানে কিন্তু আমার এই কথার যে সিগন্যালটা যাচ্ছে সেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে যাচ্ছে, বাট খুব লো অ্যাম্পলিটিউডের। এটাই তোমাদের কাছে গিয়ে অ্যাম্প্লিফাই হয়ে তোমরা শুনতে পাচ্ছ। আগে অ্যাম্প্লিফাই হচ্ছে, তারপরে এটাকে সাউন্ড বা হ্যাঁ অডিও সিগন্যালে কনভার্ট করা হচ্ছে। তো এই যে অ্যাম্প্লিফিকেশনের কাজটা করা হচ্ছে, এই কাজটা করা হয় এই কোনো একটা ট্রানজিস্টর ইউজ করে, সেটা মসফেট হতে পারে বা অন্য যে কোনো ধরনের ট্রানজিস্টর। সো যে কোনো ধরনের ট্রানজিস্টরের কথাই বলি, তার মেইন অ্যাপ্লিকেশন এই দুটোই থাকে, সুইচিং আর অ্যাম্প্লিফিকেশন। নর্মালি সুইচিংটা বেশি ইউজ করা হয় ডিজিটাল কাজে, ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে বা ডিজিটাল অ্যাপ্লিকেশনের জন্য। যখন আমরা 1010 এরকম করব, সেটা হলো সুইচিং এর জন্য ইউজ করব। আর অ্যাম্প্লিফিকেশন তো বললামই যে অ্যাম্প্লিফিকেশনের কাজে ওটা ইউজ করা হচ্ছে। সো ফার্স্ট আমাদের অ্যাপ্লিকেশনের ব্যাপারটা গেল মসফেট। এরপরে চিন্তা করে দেখো অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজের কথা এখানে যেই অ্যাডভান্টেজগুলো বলেছে এই সবগুলোই আসলে বিজেটির তুলনায় মসফেটের অ্যাডভান্টেজ কি সেটা এখানে আলোচনা করা হয়েছে। মানে প্রত্যেকটা অ্যাডভান্টেজই ইন রেসপেক্ট অফ বিজেটির। তো প্রথম যেটা বলা হচ্ছে ক্যান বি মেড কোয়াইট স্মল। তার মানে এই মসফেট খুবই ছোট করে তৈরি করা পসিবল। তো বিজেটির কথা যদি একটু চিন্তা করি, বিজেটির সাধারণত মেইন যে কাজটা হয়, অপারেশনটা হয়, সেটা হলো বিজেটির যে তিনটা টার্মিনাল আছে, এমিটার, বেস, কালেক্টর, বেইজে হলো মেইন কাজটা হয়। আমরা পরের চ্যাপ্টারে যখন যাব দেখবো ওখানে কারেন্টের ফ্লো বা ইলেকট্রন বা পজিটিভ চার্জের ফ্লো এর ব্যাপারটা যে আসে, সেখানে বেইসটা হলো এখানে মেইন, মাঝখানে থেকে কাজটা করে। তো এই বেইসের যে উইথ, এটা সাধারণত 1-2 মাইক্রোমিটার এরকম সাইজের হয়। ঠিক আছে, এটা হলো বিজেটির একদম মেইন অ্যাপ্লিকেশনের জায়গাটা, 1 থেকে 2 মাইক্রোমিটার বা 3 মাইক্রোমিটার এই রেঞ্জে। মসফেট নিয়ে যখন আমরা কাজ করব, মসফেটের ভেতর এই মেইন যে কাজটা হয় ওই জায়গাটাকে আমরা বলি চ্যানেল। আমরা দেখব এর পরের স্লাইডেই চ্যানেলের ব্যাপারটা আসবে। তো চ্যানেলের যে লেন্থ, চ্যানেলের লেন্থটা সাধারণত হয়, আমরা এখন যেই মসফেটের ডিভাইসগুলো ইউজ করি
ম্যাক্সিমাম কেসে এই চ্যানেলের লেন্থটা হয় 180 ন্যানোমিটার, 180 ন্যানোমিটার। তোমরা অনেক জায়গাতেই শুনবা যে 180 ন্যানোমিটার টেকনোলজি বা এত ন্যানোমিটার টেকনোলজি, এটা বলতে সাধারণত ওই ডিভাইসের চ্যানেল লেন্থকে বোঝানো হয়। তো এই বোঝাই যাচ্ছে যেখানে 2 ন্যানোমিটার বা 1 ন্যানোমিটারের কথা মাইক্রোমিটারের কথা বললাম বিজেটির, সে তুলনায় এটা প্রায় ধরো 8-10 ভাগের 1 ভাগ। তো এখানে খুব ছোট একটা ডিভাইস এটা। মসফেটকে অনেক ছোটভাবে তৈরি করা পসিবল। যেমন এইটারই যে ইমপ্রুভ ডিভাইসগুলো আছে টিফেট বা ধরো ফিনফেট, এগুলো কিন্তু ওই টিফেট একটু আগে বললাম ইন্টেল যখন তৈরি করেছে সেটা ছিল 7 ন্যানোমিটার, মানে এত ছোট 7 ন্যানোমিটার টেকনোলজি। বা যখন ফিনফেট তৈরি করেছে সেটা হলো 10 ন্যানোমিটার। 10 ন্যানোমিটার কিন্তু এটারও 18 ভাগের 1 ভাগ। সো ওগুলো আরো অনেক ইমপ্রুভ ডিভাইস। বাট যেগুলো আমরা সচরাচর ইউজ করে যাচ্ছি এখন গত প্রায় 10-15 বছর ধরে, সেগুলো সব 180 ন্যানোমিটার, তার মানে বিজেটির তুলনায় অনেক ছোট। তো প্রথম অ্যাডভান্টেজ গেল এটা। সেকেন্ড অ্যাডভান্টেজ যেটা আছে, ক্যান বি ম্যানুফ্যাকচার্ড উইথ সিম্পল ফ্যাব্রিকেশন প্রসেস। সিম্পল ফ্যাব্রিকেশন প্রসেস বলতে যে এটা ফ্যাব্রিকেট করার যে প্রসেসটা সেটা বিজেটির তুলনায় সিম্পল। আমাদের প্র্যাকটিক্যাল মানে আমাদের বাংলাদেশে যদিও এটা এখনো ওইভাবে তৈরি করা হয় নাই, বাংলাদেশে মসফেট তৈরি করার মতো ল্যাব মাত্র একটাই আছে। অ্যাটমিক এনার্জি কমিশনের একটা ল্যাব আছে সাভারে, ওখানে করা পসিবল, তাদের ওই ফ্যাসিলিটি আছে। তার মানে বুঝেই যাচ্ছে এটা আসলে সিম্পল বলা হলেও এত সিম্পল না, কিন্তু বিজিটির তুলনায় এটা সিম্পল। ফ্যাব্রিকেশন প্রসেস নিয়ে যদি তোমরা পড়াশোনা করো তখন দেখবা। থার্ড যেটা আছে, ক্যান বি অপারেটেড উইথ স্মল পাওয়ার। তার মানে এখানে খুব ছোট পাওয়ার ইউজ করে এটা অপারেট করা যায়। এটা কিন্তু ইলেকট্রনিক্সের জন্য খুব বড় একটা অ্যাডভান্টেজ। আমরা যখন ইলেকট্রনিকের কোনো ডিভাইস নিয়ে আলোচনা করি বা যখন ইমপ্রুভমেন্টের আলোচনা করি, সবসময় সেখানে পাওয়ার কনজাম্পশন কত কমানো গেছে সেটা নিয়ে আলোচনা হয় বা রিসার্চ হয়। সো পাওয়ার কনজাম্পশন যে এখানে খুব কম বিজেটির তুলনায়, সেটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাডভান্টেজ। তারপরে যেটা আছে, ক্যান বি ইন্টিগ্রেটেড ডেন্সলি। তার মানে কি, খুব ছোট জায়গায় অনেক বেশি ডেন্সিটির মাধ্যমে এই ইন্টিগ্রেট করা পসিবল এই মসফেটকে। আমি এখানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলেই তোমরা বুঝবা। আমরা এখন যে ডিভাইসগুলো ইউজ করছি সেটা কিন্তু এখন বলতে আধুনিক বলছি না, আরো 5-10 বছর ধরে আমরা যেই ডিভাইসগুলো ইউজ করি, সেটা আমরা ধরে নিলাম যে আমাদের একটা ডিভাইস আছে, সেটা 1 স্কোয়ার ইঞ্চ, মানে 1 বর্গ ইঞ্চের একটা ডিভাইস আমরা ইউজ করছি ধরো, এটা হলো 1 বর্গ ইঞ্চ। এখনকার টেকনোলজিতে 1 ন্যানোমিটার টেকনোলজি যেটা ইউজ করছি সেই অনুযায়ী এই 1 বর্গ ইঞ্চের ভেতরে 20 কোটির উপরে মসফেট থাকে, মোর দেন 200 মিলিয়ন। তো বুঝতেই পারছো যে 1 বর্গ ইঞ্চের ভিতরে আমরা 20 কোটির উপর মসফেট অ্যাকোমোডেট করতে পারি। সো ক্যান বি ইন্টিগ্রেটেড ডেন্সলি, এই কথাটা যে কতটা ইফেক্টিভ এর জন্য। আমরা যদি আরেকটু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড একটা এক্সাম্পল দিই, তোমাদের সবার কাছে পেন ড্রাইভ আছে বা মেমোরি কার্ড আছে। সাধারণত আমরা তো এখন 16 জিবি, 32 জিবি, 64 জিবি এরকম সাইজের পেন ড্রাইভ ইউজ করি। তো ধরলাম আমি 32 জিবি নিয়েই কথা বলি, 32 জিবি মানে তোমরা একটু হিসাব করে দেখতে পারো যে 32 জিবি মানে কত মেগাবাইট। সেখান থেকে হিসাব করো যে ওইটা মানে কত কিলোবাইট, তাহলে কত বাইট, সেখান থেকে কত বিট। এটা হলো আমাদের টোটাল বিটের সংখ্যা, যে একটা 32 জিবি পেন ড্রাইভে কত বিট আছে। এবং প্র্যাকটিক্যালি প্রত্যেকটা বিটের জন্য একটা করে মসফেট থাকে। তোমরা যদি পেন ড্রাইভ কখনো খুলো, পেন ড্রাইভ খুললে দেখবা যে মেইন বডিটা কিন্তু তুলনামূলক সাইজে বড়ই থাকে। ভেতরে যে চিপটা থাকে কালো রঙের একটা চিপ, সেটা মেইন বডির তুলনায় 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ এরকম একটা সাইজের হয়, খুব ছোট। তাহলে এত ছোট একটা জায়গার মধ্যেই
এই এত বিট মানে এতগুলো মসফেট থাকে, যেটা বললাম যে তোমাদের ওই যে পেন ড্রাইভ আছে বা যেই সাইজের পেন ড্রাইভ আছে নিজের এই হিসাব করলে বুঝবা যে কত মসফেট সেখানে থাকে। সো বুঝতে পারছো ক্যান বি ইন্টিগ্রেটেড ডেন্সলি, এই কথাটা দিয়ে কি বোঝাচ্ছে। এরপর দেখো ডিজিটাল অ্যান্ড অ্যানালগ ফাংশন, এখানে ফাংশনস হবে আসলে, ডিজিটাল অ্যান্ড অ্যানালগ ফাংশনস, যেটা দুটো ফাংশনই বলছি, ক্যান বি ইমপ্লিমেন্টেড অলমোস্ট এক্সক্লুসিভলি। মানে আমি একই মসফেট দিয়ে এই এখনই ধরো ডিজিটালের কাজ করলাম, আবার জাস্ট পরের মুহূর্তে অ্যানালগের কাজ করলাম, এই কাজটা খুব ইজিলি করা যায় মসফেটের ক্ষেত্রে। বিজেটির ক্ষেত্রে যেটা এতটা সহজ না, যে ওখানে বিজেটি বিভিন্ন টাইপের কাজের জন্য বিভিন্ন রকম বিজেটি আমরা ইউজ করি, বাট এখানে মসফেট দিয়ে একই মসফেট দিয়ে এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করে করে কাজ করা পসিবল। এবং লাস্ট অ্যাডভান্টেজ যেটা বলা হচ্ছে, ডিজিটাল অ্যান্ড অ্যানালগ ফাংশনস ক্যান বি ইমপ্লিমেন্টেড অন দ্য সেম আইসি চিপ। তার মানে আমি একই আইসি চিপে কিছু মসফেট ইউজ করব অ্যানালগের জন্য, ধরো অ্যাম্পলিফিকেশনের কাজে ইউজ করলাম, আবার কিছু মসফেট ইউজ করব ডিজিটালের জন্য, ধরো সুইচিং এর জন্য আমি ইউজ করলাম, সেটা করা পসিবল। এটা একটা ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ। সো আমাদের মসফেটের এই অ্যাডভান্টেজগুলো বিজেটির তুলনায় বেশি আছে বলেই আমরা ওই যেটা একটু আগেই বললাম যে 1990 এর দিক থেকে মোটামুটি বিজেটিকে বাদ দিয়ে মসফেট দিয়ে সবকিছু তৈরি করা শুরু করেছি। ঠিক আছে, সো এই হলো আমাদের অ্যাডভান্টেজ গুলো আসলো। এখন আমরা চলে যাই এটা আসলে স্ট্রাকচারটা কিরকম। স্ট্রাকচারটা আমি নিজে আগে যদি তোমাদেরকে একটু ব্রিফলি বলি। দেখো মসফেটের মেন টাইপ হলো দুইটা, এনমস আর পিমস। এনমস বলা হয়, আচ্ছা আমি 1 মিনিট একটু টাইম নিচ্ছি, 1 মিনিট। হ্যাঁ শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা যেটা বলছিলাম, আমাদের মসফেট বেসিক্যালি দুই রকমের হয়, এনমস এবং পিমস। এনমস বলা হয় সাধারণত আমাদের যখন মেইন চ্যানেলটা থাকে এন টাইপ, আমরা আস্তে আস্তে আসবো এগুলো চ্যানেল কি জিনিস বা কি ওগুলো নিয়ে আলোচনা আসবে, ওটাকে আমরা বলি এনমস। পি চ্যানেল হলে ওটাকে বলি পিমস। তো এনমসকেও আবার দুই ভাগে ভাগ করা হয়, এনহ্যান্সমেন্ট টাইপ এনমস আর ডিপ্লেশন টাইপ এনমস। প্র্যাকটিক্যালি আমরা দেখি বা আমরা যখন কাজ করি আসলে এনহ্যান্সমেন্ট টাইপ এনমসের ইউজ এত বেশি যে আমরা সাধারণত যদি কোথাও বলি শুধুমাত্র যে একটা মস আছে বা একটা মসফেট আছে বা কোনো মসফেটের কোনো বর্ণনা দিই, আমরা বাই ডিফল্ট ধরেই নিই সেটা হলো এনহ্যান্সমেন্ট টাইপ এনমস। পিমস অথবা ডিপ্লেশন টাইপ এনমস হলে সেটার জন্য আলাদাভাবে উল্লেখই করে দেওয়া হয় যে আমি একটা পিমস নিয়ে আলোচনা করছি বা পিমস ইউজ করা হচ্ছে। তো তোমরাও এটা খেয়াল রাখবা, কোথাও যদি শুধু বলে যে একটা মসের এই এই প্রপার্টি আছে বা একটা মস ইউজ করা হচ্ছে, তো বাই ডিফল্ট আমরা ধরবো সেটা এনহ্যান্সমেন্ট টাইপ এনমস। দেখো যে এখানে আমাদের স্ট্রাকচারটা যেটা দেখাচ্ছে এটা এনহ্যান্সমেন্ট টাইপ এনমসের জন্যই দেখাচ্ছে। আর পিমস নিয়ে আলোচনা আমাদের আছে এই চ্যাপ্টারের শেষের দিকে গেলে আছে হালকা অল্প কিছু আলোচনা। তো এনহ্যান্সমেন্ট টাইপ এনমস নিয়ে আমরা ডিটেল আলোচনা করব, এখন স্ট্রাকচারও আমরা এটারই দেখছি। তো শুরুতেই আমি স্ট্রাকচারের দিকে চলে আসি। দেখো যখনই বলা হবে একটা এনহ্যান্সমেন্ট টাইপ এনমস, তখনই ধরে নিবা যে এটার যে মেইন বডিটা আছে এই বডিটা হলো একটা পি টাইপ সাবস্ট্রেট বা
PMOS এর পি টাইপ সেমিকন্ডাক্টর। এটাকে বাই ডিফল্ট সবসময় বলা হয় পি সাবস্ট্রেট। আমরা সবসময় বলি পি সাবস্ট্রেট। যদি NMOS এর কথা চিন্তা করি তাহলে পি সাবস্ট্রেট থাকে মেইন যে বডিটা। এই বডির মধ্যে দুটা রিজিয়ন তৈরি করা হয়, যে ধরলাম এখানে একটা রিজিয়ন আছে, এখানে একটা রিজিয়ন দিলাম এবং এখানে একটা রিজিয়ন দিলাম। এই দুটো রিজিয়নকে সাধারণত বলা হচ্ছে N প্লাস ডিফিউশন। ঠিক আছে, এটাও N প্লাস, আর এই পাশে যেটা আছে এই দুটাও N প্লাস। এই দুটাকে বলা হচ্ছে N প্লাস ডিফিউশন। দেখো এটা পি টাইপ সাবস্ট্রেট আর এই দুটো হলো N প্লাস ডিফিউশন। প্লাসটা যদিও আমি পাশে দিয়েছি, এখানে উপরে নিচে দেওয়ার মতন সিস্টেম নাই জুমে, তো এটা আসলে একটু সাবস্ক্রিপ্ট আকার, সরি সুপার স্ক্রিপ্ট টাইপের থাকে। ওই আমরা যখন চ্যাপ্টারের ভিতরে ঢুকবো তখন দেখবা প্লাসটা উপরে ছোট করে দেওয়া থাকে। এই প্লাস চিহ্নটা দেওয়ার একটা কারণ আছে। আমরা যখন ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলাম বেসিক ফিজিক্স অফ সেমিকন্ডাক্টরস, ওইখানে কিন্তু একটা কথা ছিল, একটা কথা আমি বলেছিলাম, সেটা হলো আমরা যখন কারেন্টের ফ্লো করি বা কারেন্ট চাই তখন ফ্রি ইলেকট্রন বা ফ্রি হোলের সংখ্যা বা মোট কথা ফ্রি চার্জের সংখ্যা হতে হয় 10⁻15 থেকে 20 এই রেঞ্জে। তো 10⁻15 16 এইরকম একটা রেঞ্জে থাকে পি এর ক্যারিয়ারের ডেনসিটি। তার মানে নিচে যে পি টাইপ সাবস্ট্রেট আছে সেটা সাধারণত 10⁻15 বা 16 রেঞ্জে থাকে। আর এই ডিফিউশন দুটাতে থাকে 10⁻19 বা 20 বা 18 এরকম একটা রেঞ্জে। তার মানে কি এখানে ক্যারিয়ারের ডেনসিটি অনেক হাই থাকে, এই কারণে আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করছি। এটা একদম বাই ডিফল্ট যে সবসময় এই দুটো রিজিয়নের ক্যারিয়ার ডেনসিটি হাই থাকবে, এবং এটা সাধারণত এই নিচের যে সাবস্ট্রেট আছে তার তুলনায় প্রায় 10,000 গুণ বা 1,00,000 গুণ বেশি এরকম একটা অ্যামাউন্টে চলে যায়। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে দুটাকে কেন প্লাস দিয়ে প্রকাশ করা হচ্ছে। এরপরে যেটা আছে এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা হলো থাকে একটু, যে আমি শেড দিয়ে বোঝাচ্ছি, এটা হলো অক্সাইড। এটাকে বলা হয় সাধারণত অক্সাইড ইনসুলেটর। মানে এই জায়গাটার কাজই হলো এটাকে ইনসুলেটর হিসেবে ইউজ করা হয়। সো আমরা এটাকে বলি অক্সাইড ইনসুলেটর। অক্সাইড ইনসুলেটর সবচেয়ে কমনলি ইউজ হওয়া অক্সাইড ইনসুলেটর হলো সিলিকন ডাইঅক্সাইড। এখানে হাফনিয়াম ডাইঅক্সাইড, টাইটানিয়াম ডাইঅক্সাইড ওগুলো ইউজ করা হয়, বাট সিলিকন ডাইঅক্সাইডের ইউজটা তুলনামূলকভাবে অন্য সবগুলোর চেয়ে বেশি। এটা গেল হলো এই যে এই রিজিয়নের উপরের এই জায়গাটাতে, তার উপরের যে রিজিয়নটা আছে সেখানে আমরা ইউজ দিই, এই যে এই রিজিয়ন যেটা আছে সেখানে আমরা দিই মেটাল। এই জায়গাটাতে থাকবে মেটাল। ঠিক আছে, তো এটা হলো একদম বেসিক স্ট্রাকচার। এখানে আরেকটা জিনিস একটু সাথে সাথে দেখে যাচ্ছি যে আমাদের টার্মিনাল গুলো যেটা থাকে, এখান থেকে একটা টার্মিনাল থাকবে, এখান থেকে একটা টার্মিনাল থাকবে, আর এখান থেকে একটা টার্মিনাল থাকবে। এই হলো আমাদের তিনটা টার্মিনাল, এবং অনেক জায়গায় নিচে একটা এডিশনাল টার্মিনাল ইউজ করা হয়। এই যে স্ট্রাকচারটা, এটার দিকে একটু খেয়াল করে দেখো, আমাদের এই রিজিয়নটা হলো মেটাল, যে লিখে দেওয়া আছে মেটাল। এখন যদিও কিছু কিছু জায়গায় পলিসিলিকন ইউজ করা হয়। পলিসিলিকন হলো সিলিকনের একটা ক্রিস্টাল যেটার বিহেভিয়ারটা মেটালের মতো, বাট হিট জেনারেট করে কম। এখানে খুব বেশি হিট হয় না, নর্মালি মেটাল দিলে সাধারণত হিট বেশি হয়। তো তারপরেও এটা আমাদের বাই ডিফল্ট যেটা আমরা ধরিয়ে নেই এটাকে মেটালি ইউজ করা হয়, কারণ গত প্রায় 30 বছর ধরে মেটালের ইউজটাই বেশি। তারপরে যেটা আছে সেটা হলো অক্সাইড, এবং সবার নিচে যেটা আছে এই পি টাইপ সাবস্ট্রেট বলি বা এখানে এন প্লাস ডিফিউশন বলি, এগুলো হলো সবই সেমিকন্ডাক্টর। তো আমরা যদি
এই রিজিয়নটার কথা চিন্তা করি, একটু তোমরা নিজেরাই দেখো, শুধু এই অংশটার কথা চিন্তা করি, তাহলে কি আছে? মেটাল আছে, তারপর অক্সাইড আছে, তারপর সেমিকন্ডাক্টর আছে। এই যে আমাদের নামের ভিতর যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এই জিনিসটা কিন্তু এই কারণেই আসে যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর তিনটা দিয়ে এই মেইন স্ট্রাকচারটা তৈরি করা হয়। সো এটাকে যে আমরা মসফেট নাম দিচ্ছি তার মেইন কারণ হলো এটাই। তো এই হলো আমাদের স্ট্রাকচার। এখন টার্মিনাল গুলো বলি, যেটা এই যে মাঝখানের এই মেটাল থেকে আসলো, এই টার্মিনালটা হলো গেট। এই যে দুটো টার্মিনাল আছে দুই দিকে, একটা সোর্স একটা ড্রেন। কোনটা সোর্স আর কোনটা ড্রেন সেটা আসলে ডিপেন্ড করবে আমরা কিভাবে কানেকশন দিব তার উপর। এটা নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব। সো কোনটা সোর্স কোনটা ড্রেন হবে এটা ডিটেইলে পরে আসবে। আপাতত আমি এটার নাম দিয়ে দিলাম সোর্স, আর এটার নাম দিয়ে দিলাম ড্রেন। আর নিচে যে টার্মিনালটা আছে, এই টার্মিনালটার আসলে অনেক জায়গায় এটাকে বডি নাম দেওয়া হয়, অনেক জায়গায় এটাকে বাল্ক নাম দেওয়া হয়। তো দুইটা নামে এটা পরিচিত, বডি অথবা বাল্ক। এই হলো আমাদের একটা মসফেটের বেসিক স্ট্রাকচার। ঠিক আছে, এখন আমরা চ্যাপ্টারের ভেতরে যদি যাই, দেখো চ্যাপ্টারের ভেতরে যখন যাব, আমাদের এই যে স্ট্রাকচারটা, এখানে যে স্ট্রাকচার রাখলাম সেটাই করে দেওয়া আছে। নিচে হলো এটা পি টাইপ সাবস্ট্রেট, এই দুটো এন প্লাস ডিফিউশন, নিচে বডি বা বাল্ক, সোর্স, গেট, ড্রেন। এই যে মাঝখানে যে আর আর এই লাইন দিয়ে বোঝানো আছে, এটা হলো অক্সাইড, যেখানে লেখা আছে অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড। আর উপরে কালো জায়গাটা হলো মেটাল। ঠিক আছে, হ্যাঁ, উপরে এটা হলো মেটাল। তো এটাকেই আবার থ্রি ডাইমেনশনালে যদি দেখানো হয়, ব্যাপারটা দেখতে এরকম হয়, তোমরা বুঝতে পারছো। এটাই আছে, একটু 3D ভাবে দেখানো হয়েছে। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের চ্যানেলের যে জায়গাটা, অর্থাৎ আমাদের এই যে অক্সাইডের নিচে এই ডিফিউশনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে জায়গাটা, এটাকে বলা হয় চ্যানেল। এই জায়গাটাকে বলা হচ্ছে চ্যানেল। ঠিক আছে, চ্যানেলটা আমি অন্যভাবে শুট করে দিই। এই রিজিয়নটা হলো চ্যানেল হিসেবে আমরা ট্রিট করি। আর এই চ্যানেলটার দৈর্ঘ্য যতটুকু, এই দৈর্ঘ্যটাকে প্রকাশ করা হয় এল দিয়ে, এটাকে বলা হয় চ্যানেল লেন্থ। আর মসফেটটার যে প্রস্থ, যে মসফেটটা যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যাচ্ছে, এই প্রস্থটাকে প্রকাশ করা হয় ডাব্লিউ দিয়ে, এটাকে মসফেটের উইথ বলে, আর এটা হলো চ্যানেল লেন্থ। এই দুটো জিনিস আসলে একটা মসফেটের জন্য খুব ইম্পর্টেন্ট দুটো প্যারামিটার। একটু আগেই বলে আসলাম না যে 180 ন্যানোমিটার টেকনোলজি আমরা ইউজ করি। 180 ন্যানোমিটার বলতে আসলে ওই মসফেট গুলার এই চ্যানেল লেন্থ থাকে 180 ন্যানোমিটার। তো মেইন যে কারেন্টের ফ্লো হচ্ছে বা চার্জের ফ্লো হচ্ছে, সেটা এই 180 ন্যানোমিটারের মধ্যে দিয়ে হবে। এই কারণে এই প্যারামিটারটা খুবই ইম্পর্টেন্ট। সাথে ডাব্লু, যেটা মসফেটের উইথ কতটুকু, সেটাও খুব ইম্পর্টেন্ট। তো এই দুটা কি ইম্পর্টেন্স, সেটাও আমরা পরবর্তীতে আরো ডিটেল দেখব। যখন এই মসফেটের কারেন্ট নিয়ে আলোচনা করব, তখন এটা নিয়ে আলোচনা আরো ডিটেইলে আসবে। তো আপাতত হলো ডিভাইসের স্ট্রাকচারটা তোমরা বুঝলাম। এবার একটু খেয়াল করে দেখো, আমরা চ্যানেলের ব্যাপারটা একটু মাথা থেকে দূরে সরাই। এই তো আমার মসফেট স্ট্রাকচার। এই স্ট্রাকচারে এই যে রিজিয়নটা আছে, এই রিজিয়নটা হলো এন প্লাস রিজিয়ন, বা সোজা কথায় বলতে গেলে এটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক সিমিলারলি এই জায়গায় যেই জায়গাটা আছে সেটাও হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। এই দুটাই এন টাইপ সেমিকন্ডাক্টর। মাঝখানের যে রিজিয়নটা আছে সেটা কিন্তু পি টাইপ সেমিকন্ডাক্টর। আমি আপাতত ধরছি কোথাও কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই, জাস্ট এই অবস্থায় আছে। তাহলে কি মাঝখানের এই রিজিয়নটা হলো পি টাইপ সেমি সাবস্ট্রেট বা পি টাইপ। তাহলে আমাদের এই মসফেটটার এই রিজিয়নটা প্র্যাকটিক্যালি একটা পিএন জাংশনের মতন আছে। এই পাশে পি, এই পাশে এন, তাহলে একটা পিএন জাংশন। সিমিলারলি এই জায়গাটাও একটা পিএন জাংশন হিসেবে আছে। এই পাশে পি, সরি এই পাশে পি, এই পাশে এন, তাহলে পিএন জাংশন আছে। তো আমরা যদি একটু চিন্তা করি যে এই পিএন জাংশনের ডান দিকে পি, বাঁ দিকে এন, তার মানে আমি একটা ডায়োডের সাথে যদি এটাকে কম্পেয়ার করি, একটা ডায়োড আছে যার অ্যানোড হলো এই দিকে ডানে, ক্যাথোড হলো বাঁয়ে।
আবার এই পাশে একটা ডায়োড আছে যার অ্যানোড হলো বায়ে, ক্যাথোড হলো ডানে। তাহলে এই ক্ষেত্রে এই জিনিসটাকেই আমরা এরকম একটা ফর্মে আঁকতে পারি না, যে এখানে একটা ডায়োড আছে যেটার অ্যানোড ডানে, ক্যাথোড বায়ে, আবার এই পাশে একটা ডায়োড আছে যার অ্যানোড বায়ে, ক্যাথোড ডানে। এটা হলো যখন কোনো গেট ভোল্টেজ দিচ্ছি না। আমি কিন্তু আবার বলে নিচ্ছি, কোথাও কোনো ভোল্টেজ এখন অ্যাপ্লাই করা হয়নি, তার মানে নো গেট ভোল্টেজ। এটা দিয়ে আমরা আপাতত কাজ করছি। এইবার চিন্তা করি যে গেট ভোল্টেজ দেই নাই, ঠিক আছে, ড্রেন আর সোর্সে তো আমরা ভোল্টেজ দিতে পারি। এই পাশে আমাদের সোর্স ছিল, এই পাশে ছিল সোর্স, আর এই পাশে ছিল ড্রেন। তাহলে সোর্স আর ড্রেন এই দুটো যদি কোনো একটা প্রান্তে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? এখানে যদি বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে এই পিএন জাংশনটা রিভার্স বায়াসে থাকবে। আবার যদি এই পাশে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি, এই পিএন জাংশনটা থাকবে রিভার্স বায়াসে। তার মানে আমরা যেদিকেই ভোল্টেজ অ্যাপ্লাই করি না কেন, একটা না একটা সবসময় রিভার্স বায়াসে থাকছে। সো আলটিমেটলি কোনো কারেন্টের ফ্লো হবে না। ওই যে একটু আগে বললাম যে এটাকে যখন সুইচ হিসেবে ইউজ করব, ইনিশিয়াল অবস্থায় এটা এমন একটা সুইচ হিসেবে থাকবে যেখানে কোনো কারেন্টের ফ্লো নাই। ধরো এই যে একটু আগে যে একটা এক্সাম্পল দিয়ে দেখালাম, যে এরকম কারেন্টের ফ্লো হবে না, এমন একটা সুইচ হিসেবে এটা থাকবে, যে কোথাও কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই। সো এই দুইটা সুইচ ডিসকানেক্টেড, মানে এই দুইটা টার্মিনাল ডিসকানেক্টেড, এখানে কোনো কানেকশন নাই। এবার আমরা চিন্তা করি পরবর্তী কাজটা কি করা যেতে পারে। দেখো, এখানে যেটা বলা হচ্ছে, গেটে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হবে? গেটে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। তাহলে গেটে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হচ্ছে ঘটনাটা, এই যে মেটালটা আছে গেটের, এই গেটের মেটালে পজিটিভ চার্জ এসে জমা হতে থাকবে। এই চার্জগুলো কিন্তু আর নিচের দিকে আসতে পারবে না, কারণ মাঝখানে অক্সাইড ইনসুলেটর আছে। এই ইনসুলেটর থাকার কারণে চার্জগুলো এসে ওই মেটালের মধ্যেই জমা হতে থাকবে, নিচে আর নামবে না। এই ইনসুলেটর সেটাকে বাধা দিবে। তাহলে যখনই এখানে এসে পজিটিভ চার্জ অনেকগুলো জমা হবে, নিচের যে পি টাইপ সাবস্ট্রেট আছে, এই পি টাইপ সাবস্ট্রেটের তো কিছু চার্জ আছে যেগুলো পজিটিভ। মানে এখানে পি টাইপ সাবস্ট্রেট মানে কি, এখানে মেজরিটি চার্জ হলো পজিটিভ। তাহলে মেজরিটি ক্যারিয়ার যে পজিটিভ চার্জগুলো আছে, এই চার্জগুলো তখন কি হবে, এই পজিটিভ চার্জ থেকে বিকর্ষণ করে তারা নিচের দিকে চলে আসবে। তার মানে এখানকার চার্জ নিচে চলে আসলো, এখানকার চার্জ নিচে চলে আসলো। এগুলো পজিটিভ চার্জ। উপরে পজিটিভ চার্জ বিকর্ষণ করে এগুলোকে দূরে পাঠাবে, এগুলোও নিচে চলে আসলো, এখান থেকেও নিচে চলে আসলো। তাহলে কি চার্জগুলো পজিটিভ যত চার্জ ছিল এই জায়গা থেকে নিচে চলে আসবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে এই রিজিয়নে কোনো রকম ফ্রি চার্জ নাই, যত চার্জ ছিল সব নিচে চলে গেছে উপরের পজিটিভ চার্জের বিকর্ষণে। এবার সেকেন্ড কাজ যেটা হবে, আমি যদি এই ভোল্টেজটাকে আরেকটু বাড়াই, এই যে গেটে যে ভোল্টেজটা দেওয়া হচ্ছে সেটা যদি আরেকটু বাড়ানো হয়, তখন আমাদের এই যে নিচে পি টাইপ সাবস্ট্রেট আছে, পি টাইপ সাবস্ট্রেটের মধ্যে যে মাইনরিটি ক্যারিয়ার আছে ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো কি হবে, এখানে ধরো ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে অল্প কিছু পরিমাণ, এই ইলেকট্রনগুলো এই পজিটিভ চার্জের আকর্ষণে উপরে এই জায়গাটাতে চলে আসবে। আমার এখান থেকে ইলেকট্রন চলে আসলো এখানে, এখান থেকে ইলেকট্রন চলে আসছে এখানে, এখান থেকে ইলেকট্রন এদিকে চলে আসলো, এখান থেকেও ইলেকট্রন চলে আসলো। মানে যত মাইনরিটি ক্যারিয়ারের ইলেকট্রন ছিল সব এখন আস্তে আস্তে এই জায়গায় এসে জমা হতে থাকবে উপরের এই জায়গার পজিটিভ চার্জের আকর্ষণ। তো আমরা বলতে পারবো যে এই রিজিয়ন যেটা আছে, আমাদের যেই এই রিজিয়নটা আছে, এই রিজিয়নটা আস্তে আস্তে ইলেকট্রন দিয়ে ফিল আপ হয়ে যাবে। শুরুতে পজিটিভ চার্জ বেশি ছিল বা হোল বেশি ছিল, সেটা উপরের পজিটিভ চার্জের বিকর্ষণে নিচে গেল। তারপর আরো যখন পজিটিভ চার্জ আমরা পজিটিভ ভোল্টেজ আমরা বাড়ালাম, তখন দেখা গেল নিচে থেকে ইলেকট্রন এসে এই জায়গায় জমা হলো। ইলেকট্রন জমা হওয়া মানে অনেক ইলেকট্রন যখন একসাথে জমা হয়ে গেল, এই পুরো রিজিয়নটাতেই তখন ইলেকট্রনের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। আর ইলেকট্রনের পরিমাণ যদি বেশি হয়, তখন আমরা এটাকে বলতে পারি এটা একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। নর্মালি তো এটাই হয়, এন টাইপ সেমিকন্ডাক্টর ইলেকট্রনের পরিমাণটা বেশি থাকে।
তো এখন যদি চিন্তা করে দেখো, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত টোটালটাই কিন্তু এন টাইপ সেমিকন্ডাক্টর হয়ে যাচ্ছে। এইদিকেও এন প্লাস, এই পাশেও এন প্লাস, এখানেও এন, তার মানে টোটালটাই এন টাইপ। তো এর আগের স্লাইডে যেটা দেখে আসলা যে রিভার্স বায়াসের যে একটা ঝামেলা ছিল, এখন কিন্তু আর রিভার্স বায়াসের কোনো ঝামেলা নেই, কারণ এখানে পিএন জাংশন বলে কোনো কিছু নাই, টোটালটাই এন হয়ে যাচ্ছে। এই যে মাঝখানে চ্যানেলটাও কিন্তু এন টাইপ হয়ে গেল, এই যে নামে যে বলা হচ্ছে এন চ্যানেল মস বা এন টাইপ মস বা এন মস, এই নামটাই আসে যে চ্যানেলটা এন হয়ে গেল এই কারণে। তো এখন যেটা হলো, একটু আগের আবার আমি সুইচের কথাটায় আসি, যে সুইচের এখানে এরকম ছিল, এখানে ডিসকানেক্টেড ছিল। এখন যেটা হবে, এই ভোল্টেজ দেওয়ার কারণে, এখানে যে ভোল্টেজটা দিলাম, এই ভোল্টেজ দেওয়ার কারণে এই জায়গাটাতে কানেক্টেড হয়ে যাচ্ছে, এখন আর ডিসকানেক্টেড নাই। তার মানে সুইচটা অন হয়ে গেল। অর্থাৎ একটা মসফেট যখন গেটে কোনো ভোল্টেজ দেওয়া হয়নি, সেটা অফ অবস্থায় ছিল, ডিসকানেক্টেড। যখন গেটে পজিটিভ ভোল্টেজ দিলাম এন মসের ক্ষেত্রে, তখন এটা আস্তে আস্তে অন হয়ে গেল, যেটা আমাদের নর্মাল একটা সুইচিং এর ব্যাপার, যে এই দুই প্রান্ত কানেক্টেড হচ্ছে। তো এটা সম্পর্কেই একটু ডিটেল যদি বলে আসি, একটা জিনিস এখানে একটু আগে বলি, সেটা হলো এখানে যখন চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল, এই জায়গায় তো পজিটিভ চার্জ বেশি আছে, মাঝখানে ইনসুলেটর, নিচে আবার নেগেটিভ চার্জ বেশি, তাহলে ব্যাপারটা একটা সিম্পল ক্যাপাসিটরের মতন হয়ে যাচ্ছে না? একটা ক্যাপাসিটরে কি হয়, উপরের দিকে একটা পজিটিভ, উপরের নিচের ব্যাপার না, একটা প্লেট থাকে যেখানে পজিটিভ চার্জ বেশি থাকে, আরেকটা প্লেটে নেগেটিভ চার্জ বেশি থাকে, আরেকটা মাঝখানের যে জায়গাটা থাকে সেটা হলো ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে বা ইনসুলেটর টাইপের কিছু একটা থাকে। সো ওইখানে একটা ক্যাপাসিটর তৈরি হয়। নর্মালি এই গেটের এখানেও একটা ক্যাপাসিটর তৈরি হবে, যে ক্যাপাসিটরটাকে আমরা বলি গেট ক্যাপাসিটর। এই গেট ক্যাপাসিটরটাও এই মসফেটের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে কতটুকু ক্যাপাসিটেন্স তৈরি হচ্ছে। ক্যাপাসিটেন্স যত কম তৈরি করা যায় তত আমাদের জন্য ভালো। সেটা কিভাবে কমানো যায়, ওই কমানোর কারণেই অক্সাইডের ম্যাটেরিয়ালগুলো আলাদা করা হয়, যেখানে বিভিন্ন ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ম্যাটেরিয়াল ইউজ করে এটাকে কিভাবে ক্যাপাসিটেন্সের ভ্যালু কমানো যায়। ঠিক আছে, তো আমরা একটু এটা সম্পর্কে কিছু বেসিক কথা দেখে আসি। এই যে দেখো এখানে কি বলছে, an n channel is formed in a p type substrate which is known as inversion layer। মাত্রই আমরা দেখলাম যে সাবস্ট্রেটটা ছিল n টাইপ, সেখানে পি এন সরি সাবস্ট্রেটটা ছিল পি টাইপ, সেখানে এন চ্যানেল তৈরি হলো। যেহেতু পি টাইপটা চেঞ্জ হয়ে এন হয়ে গেল, এই কারণে এটাকে ইনভার্সন লেয়ারও বলা হয়। চ্যানেলের আরেকটা নাম হলো ইনভার্সন লেয়ার। তারপর হলো ইফ ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড বিটুইন ড্রেন অ্যান্ড সোর্স, কারেন্ট ফ্লোস থ্রু দিস এন চ্যানেল। এটাও মাত্র বললাম যে যেহেতু চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, এখন টোটাল রিজিয়নটাই এন টাইপ, পিএন জাংশন নাই, সো আর রিভার্স বায়াস হবে এরকম কোনো ঝামেলা নেই, এখানে কারেন্টের ফ্লো হবে যদি আমরা সোর্স বা ড্রেনে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি। এটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে দেখব, এই ভোল্টেজ অ্যাপ্লাই করলে কিভাবে কারেন্টের ফ্লো হচ্ছে বা কতটুকু পরিমাণ হবে, এগুলো নিয়ে ডিটেল আলোচনা আসবে পরে। থ্রেশহোল্ড ভোল্টেজ ভিটি, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, থ্রেশহোল্ড ভোল্টেজ। দেখো এই থ্রেশহোল্ড ভোল্টেজ বলতে কি বোঝানো হচ্ছে, একটু আগেই যেটা বললাম, যে শুরুতে যখন এখানে একটা পজিটিভ ভোল্টেজ অল্প করে অ্যাপ্লাই করব, প্রথম কাজ কি হবে, নিচের যেই পজিটিভ চার্জগুলো ছিল বা হোল ছিল, এগুলোকে বিকর্ষণ করে দূরে সরানো। আরও কিছু পরিমাণ পজিটিভ চার্জ বাড়ালে তখন হলো নিচে থেকে ইলেকট্রনগুলো উপরে এসে চ্যানেল তৈরি করবে। তার মানে কি, চ্যানেল তৈরি করার জন্য শুরুতেই কিন্তু চ্যানেলটা তৈরি হচ্ছে না, মিনিমাম একটা ভোল্টেজ দেওয়ার পরে চ্যানেলটা তৈরি হলো। তো মিনিমাম যে ভোল্টেজটা দিলে চ্যানেল তৈরি হবে সেটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, যেটা তোমরা ডায়োডের জন্য দেখে এসেছো, একটা থ্রেশহোল্ড ভোল্টেজ থাকে, এর এখানে মসফেটের জন্য এরকম একটা থ্রেশহোল্ড ভোল্টেজ থাকবে, এটাকে প্রকাশ করা হয় ভিটি দিয়ে। So threshold voltage VT is the minimum voltage of VGS at which the a sufficient number of mobile electrons accumulate in the channel region to form a conducting channel. এটা দেখলাম, the gate and the channel forms a capacitor, gate capacitor। এটা নিয়ে একটু আগেই বললাম, গেটের পজিটিভ চার্জ আর চ্যানেলের নেগেটিভ চার্জ মিলে গেট ক্যাপাসিটর তৈরি করছে। The positive charges on the gate and the negative charges in the channel develop an electric field। এটা বলতে যেটা দেখানো হচ্ছে, এই যে এখানে যে
পজিটিভ চার্জ জমা হচ্ছে আর নিচে নেগেটিভ চার্জ জমা হচ্ছে, এর ফলে কি এখানে কিছু ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। এখানে পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে ইলেকট্রিক ফিল্ড হয়, এটা তো আমরা আগে থেকে জানি। সো এখানে কিছু ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এই গেট থেকে চ্যানেলের ডিরেকশনে। এই ফিল্ডের কারণেই কিন্তু এই নামের মধ্যে যে আছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এই ফিল্ড ইফেক্ট বলতে এই ফিল্ডটার ইফেক্টকেই বোঝানো হচ্ছে। তার মানে ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ যদি বেশি হয় তাহলে এখানে চ্যানেলটা বেশি চওড়া হবে, চ্যানেল চওড়া হয়ে গেলে বেশি ইলেকট্রন বা বেশি কারেন্ট ফ্লো করবে। আবার যদি ফিল্ডের পরিমাণটা কম হয় তাহলে চ্যানেল ন্যারো থাকবে, ইলেকট্রন বা কারেন্টের ফ্লো কম থাকবে। সো এই চ্যানেলের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে সেটা ঠিক করে দিবে এই ফিল্ডের ভ্যালুটা কত। সো এই ফিল্ডটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, এতটাই ইম্পর্টেন্ট যে আমরা মসফেটের নামের মধ্যেই বলে দিই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এই ফিল্ডের ইফেক্টেই ট্রানজিস্টরটা কাজ করে। তারপরে যেটা বলা হচ্ছে সেটা হলো দিস দিস ইলেকট্রিক ফিল্ড কন্ট্রোলস দ্য কারেন্ট ফ্লো ইন দ্য চ্যানেল। তার মানে এই ইলেকট্রিক ফিল্ডটাই চ্যানেলের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোকে কন্ট্রোল করে, যেটা মাত্রই বললাম, যে কারণে এটার নাম ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। নেক্সট দিন আমরা ড্রেইন আর সোর্সে ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হয় সেখান থেকে দেখা শুরু করব। আর আজকে যেহেতু টাইম প্রায় শেষ, আর 1 মিনিট সামথিং আছে, 1 মিনিটের একটু বেশি। তোমরা একটা কাজ করো, আজকের ক্লাস নিয়ে কারো যদি কোনো প্রবলেম থাকে একটু নোট করে রাখবা, নেক্সট ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব কারো কোথাও সমস্যা থাকলে। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে আমি আজকে এখানেই ক্লোজ করে দিচ্ছি। ও, বৃষ্টি হয়? তিনি কি করেন? এখানে একটা বোতল ছিল, একটা তো আগে নিচে পড়ছিল, এটাও নিচে পড়ছে, দুইটাই নিচে।